আজকে আমাদের প্রথম ক্লাস, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রথম ক্লাস। চ্যাপ্টারের নাম হচ্ছে ইনভেন্টরি। এই চ্যাপ্টার মানে এইরকম টাইপের অঙ্ক তোমরা আগেও করেছো, ফিনান্সে করেছো, যখন তোমরা ফিনান্স করো তখন ফিনান্সে করেছো এরকম টাইপের চ্যাপ্টার। আবার ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এ করেছো এরকম টাইপের চ্যাপ্টার। সো এগুলো সহজ অঙ্ক, তবে তোমাদের সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দিয়েছে, যার কারণে আবার নতুন করে করতে হবে। তো আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা এই চ্যাপ্টার সম্পর্কে, ইনভেন্টরি চ্যাপ্টার, ইনভেন্টরির বাংলা কে বলতে পারবা একটু বলো তো? মজুদ পণ্য। মজুদ পণ্য। এখন মজুদ পণ্য মজুদ। বিষয়টা কি, এটা যদি একটু ভেঙে বলতে চাও কেউ, বলো তো মজুদ পণ্য বিষয়টা কি, তোমার কাছে কি মনে হয় এটা? কে বলতে পারবা মজুদ পণ্য বিষয়টা আসলে কি? আচ্ছা, কেউ বলতে পারছো না। মজুদ পণ্য বিষয়টা হলো, একটা প্রতিষ্ঠানে যখন পণ্য উৎপাদন করতে যাবে, তো উৎপাদন করতে গেলে তার কি লাগবে? কাঁচামাল লাগবে, র ম্যাটেরিয়াল লাগবে। তো এই র ম্যাটেরিয়াল সে কতটুকু পরিমাণ কিনে নিয়ে আসবে, তার পণ্যটা তৈরি করতে কতটুকু পরিমাণ খরচ হবে, আগে থেকে কোনো কাঁচামাল বা র ম্যাটেরিয়াল ব্যবসা প্রতিষ্ঠানে ছিল কিনা, এই বিষয়গুলো এই চ্যাপ্টারের মধ্যে হিসাব করা হবে। অর্থাৎ বিষয়টা এরকম যে, মনে করো যে তোমার একটা ফটোকপির দোকান আছে। তো এই ফটোকপির দোকানে তুমি প্রত্যেক দিন ফটোকপি করো মানুষের জন্য। তো এখন তোমার মনে করো 1000 পিস প্রত্যেক দিন পেপার লাগে, 1000 পিস পেপার লাগে ফটোকপি করার জন্য। এখন তুমি যখন পেপার কিনতে যাবা দোকানে, পাইকারি মার্কেট থেকে যখন পেপার কিনতে যাবা, তখন তুমি কি 1 বছরের পেপার একবারে কিনে নিয়ে আসবা, নাকি 6 মাসের পেপার একবারে কিনে নিয়ে আসবা, নাকি 1 মাসের পেপার একবারে কিনবা? এখন মনে করো যে যতবারই তুমি পেপার কেনো ততবারই কিন্তু তোমার কি লাগবে? গাড়ি ভাড়া লাগবে, পরিবহন খরচ লাগবে। আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি 1 বছরেরটা একবারে কিনে নেই, তাহলে আমার পরিবহন খরচটা কম লাগবে, একবার দিলেই হবে। কিন্তু সমস্যা হলো, পেপার যদি নষ্ট হয়ে যায় মাঝখানে, তাহলে সেক্ষেত্রে তো আমার আবার সেটার জন্য ভর্তুকি দিতে হবে। অর্থাৎ নষ্ট হয়ে গেলে সেটা তো প্রবলেম হয়ে যাবে, তখন সেটা কি করতে হবে? তো এরকম অনেক প্রবলেম থাকে। তো সঠিকভাবে কোনটা, মানে সেটা কি 2 মাস পর পর আমি কিনে নিয়ে আসবো, নাকি 6 মাস পর কিনবো, নাকি 1 বছর পরে কিনবো, কখন সেটা কিনে নিয়ে আসবো, সেই জিনিসটা এইখানে লিপিবদ্ধ করা হবে। অর্থাৎ এই জিনিসটা তুমি বের করতে পারবা এই চ্যাপ্টারের অঙ্ক থেকে, যে কিভাবে সেই জিনিসটা তুমি কিনবা। আচ্ছা, আরো অনেক কিছু আছে এই চ্যাপ্টারে। তো লিফো ফিফো আছে, লিফো ফিফোর অঙ্ক তোমরা করেছো, সেই জিনিসগুলো আছে এখানে। তো আমরা এই চ্যাপ্টার সম্পর্কে কয়েকটা সূত্র আগে একটু জেনে নিব। যেহেতু প্রথম ক্লাস, অনেকগুলো সূত্র আছে, সবগুলো সূত্র শেখাবো না। আগে একটা সূত্র শেখাবো আমি। প্রথমে হচ্ছে 1 নম্বর সূত্র, ইও কিউ। ইও কিউ মানে হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এখানে ডান পাশে লেখা আছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইও কিউ। এটার বাংলা কে বলতে পারবা বলো তো? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির বাংলা কি? কে বলতে পারবা? আনমিউট করে বলো। এই ঈশিকা অর্থনৈতিক বলতে পারবা চাহিদা না? নির্দেশক। হ্যাঁ হ্যাঁ, আবার বলো। অর্থনৈতিক চাহিদা নির্দেশক। অর্থনৈতিক চাহিদা নির্দেশক, ঠিক আছে অনেকটা। আর কেউ কোনো কিছু বলবা এটার মানে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি? আচ্ছা ঠিক আছে, আর কেউ বলবে না। এটা হচ্ছে মৃত ফরমায়েশ ব্যয়। অর্থাৎ ফরমায়েশ মানে হচ্ছে অর্ডার, যে তুমি কতটুকু অর্ডার করবা। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে কতটুকু অর্ডার করলে তোমার খরচ কম হবে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, কতটুকু পরিমাণ অর্ডার করলে তোমার ব্যয় সর্বনিম্ন হবে, সেই জিনিসটা ইওকিউ, এই ইওকিউ এর মানে। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, এরপরে আসি। এখানে ইওকিউ বের করার জন্য একটা, উপরে দেখো ইওকিউ বের করার জন্য একটা সূত্র দিয়েছে, যে √2AO ডিভাইডেড বাই সি। √2AO ডিভাইডেড বাই সি। তো এ মানে কি দেখো, এ মানে হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন। এ মানে হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন।
ইও কিউ মানে আমরা জানলাম ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ও মানে দেখো এখানে লেখা আছে অর্ডারিং কস্ট পার অর্ডার। ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার। আর সি মানে দেখো লেখা আছে ক্যারিং কস্ট পার অর্ডার। একটা হচ্ছে অর্ডার কস্ট আর একটা হচ্ছে ক্যারিং কস্ট। এই মানেগুলো মনে রাখতে হবে তোমাকে, যে 2AO, এ মানে হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন বা অ্যানুয়াল ডিমান্ড, এটাকে অ্যানুয়াল ডিমান্ড বলে, মানে এক বছরে কতটুকু লাগবে আমার পণ্য, সেই জিনিসটা, যে র মেটেরিয়াল কতটুকু লাগবে এক বছরে, এ মানে সেটা বুঝায়। ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, আর সি মানে হচ্ছে ক্যারিং কস্ট ইউনিট পার। আচ্ছা, তো আপাতত আমরা প্রথম সূত্রটা শিখলাম ইও কিউ, এই একটা সূত্র শিখলাম ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইও কিউ এর আর একটা সূত্র আছে, বি নাম্বার দিয়ে দেখো আর একটা সূত্র লেখা আছে। এখন ভাইয়া প্রথম সূত্রটা কখন ইউজ করব আর দ্বিতীয় সূত্রটা কখন ইউজ করব? দ্বিতীয় সূত্রটা একটু দেখো, মিনিমাম মিনিমাম কনজাম্পশন রেট ইনটু মিনিমাম লিড টাইম প্লাস ম্যাক্সিমাম লেভেল মাইনাস রিঅর্ডার লেভেল। যখন অঙ্কের ইনফরমেশনে এই ইনফরমেশন গুলো দেওয়া থাকবে তখন আমরা বি নাম্বার সূত্রটা করব। আর যখন অঙ্কের ইনফরমেশনে অ্যানুয়াল কনজাম্পশন দেওয়া থাকবে, তারপরে হচ্ছে যে অর্ডারিং কস্ট পার অর্ডার দেওয়া থাকবে, ক্যারিং কস্ট দেওয়া থাকবে, তখন আমরা এ নাম্বার সূত্রটা করব, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দুইটা সূত্র শিখলাম। এই দুইটা সূত্র দিয়ে এখন আমরা অঙ্কের ব্যবহার দেখব যে কিভাবে অঙ্কটা করা হয়। সূত্র বুঝতে কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন করতে পারো। ওকে, কারো কোনো কোশ্চেন নাই? যখন ক্লাস নিব তখন একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ, কারণ রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতেছো কিনা। মাঝে মাঝে আনমিউট করে বুঝতে পারলে বলবা জি ভাইয়া বুঝতে পেরেছি, না বুঝতে পারলে কোশ্চেন করবা কোথায় বুঝতে পারোনি, ঠিক আছে? এই জন্য একটু মাঝে মাঝে আনমিউট করে যখন আমি কোশ্চেন করবো তখন সেটা রেসপন্স করবা। সবার জন্য বলছি এটা, এতে হচ্ছে মানে ক্লাসটা আরো বেশি ইন্টারাপ্ট হয়। ওকে, তাহলে আমাদের আরো অনেক বেশি সূত্র আছে এখানে, আপাতত এই সূত্রগুলো আমরা যাব না, এগুলো আমরা বাসায় মুখস্থ করতে দিব, তারপরে বুঝাবো। অনেকগুলো সূত্র আছে দেখো, টোটাল এখানে 24টা সূত্র আছে। তো 24টা সূত্র সবগুলো লাগে না, কিন্তু জানার জন্য আমি সবগুলো এখানে দিয়েছি, কোনোটা বাদ দেইনি। ঠিক আছে, তো 24টা সূত্র আস্তে আস্তে দেখতে হবে, একদিনে হবে না। আজকে প্রথমে আমি একটা সূত্র শেখালাম ইও কিউ এর সূত্র। এখন আমরা এই ইও কিউ রিলেটেড একটা প্রবলেম সলভ করব, প্রবলেম 1। দেখো লেখা আছে ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট দ্য ইও কিউ। এখানে সরাসরি বলাই আছে যে ক্যালকুলেট দ্য ইও কিউ, ইও কিউ নির্ণয় করতে হবে তোমাকে। তাহলে ইও কিউ কিভাবে নির্ণয় করব? আগে আমার দেখতে হবে অঙ্কের ইনফরমেশনে কি দেওয়া আছে, কোন রিলেটেড ইনফরমেশন গুলো দেওয়া আছে। ঠিক আছে, সেই রিলেটেড সূত্র আমাকে ব্যবহার করতে হবে, কারণ আমরা ইও কিউ এর সূত্র দুইটা শিখেছি। তো একটা দেখো লেখা আছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 12 লাখ ইউনিটস, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট তার মানে অ্যানুয়াল কনজাম্পশন বা অ্যানুয়াল ডিমান্ড, এটা এর মান। আচ্ছা, তারপর দেওয়া আছে যে কস্ট প্রাইস পার ইউনিট, কস্ট প্রাইস পার ইউনিট 3 টাকা করে দেওয়া আছে। এটা আমাদের সূত্রের মধ্যে নাই, কস্ট প্রাইস পার ইউনিট এটা কোনো সূত্রের মধ্যে ছিল না, এটা অতিরিক্ত দেওয়া আছে। এরপর দেওয়া আছে অর্ডারিং কস্ট পার অর্ডার 50 টাকা, অর্ডারিং কস্ট আমাদের সূত্রে ছিল, ও ও ও এর মান অর্ডারিং কস্ট পার অর্ডার। আর একটা লেখা আছে ক্যারিং কস্ট অফ ইনভেন্টরি 10% অফ কস্ট, ক্যারিং কস্ট আমার অঙ্কের মধ্যে ছিল, সূত্রের মধ্যে ছিল ক্যারিং কস্ট, সি এর মান। সো ক্যারিং কস্ট হচ্ছে 10%, কার 10% অফ কস্ট, কস্টের 10%। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া কস্টের 10%, কস্ট কোনটা? কস্ট হচ্ছে এই যে 3 টাকা, এই যে 3 টাকা কস্ট, এই 3 টাকার উপরে 10%, তাহলে 3 টাকা 10% কত হয় ক্যালকুলেটারে করে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখলাম ইও কিউ এর দুইটা সূত্র ছিল, দুইটা সূত্রের মধ্যে প্রথম সূত্রটার ইনফরমেশন গুলো অঙ্কটা দেওয়া আছে, তাহলে প্রথম সূত্রটা দিয়ে অঙ্কটা করতে হবে। তো আমি এখানে কি করেছি দেখো, সবার প্রথমে উই নো দিয়ে ইও কিউ এর সূত্রটা লিখেছি। ইও কিউ সমান সমান 2AO রুট ওভার 2AO ডিভাইডেড বাই সি। এবার ডান পাশে হেয়ার দিয়ে সব মানগুলো লিখেছি। এ মানে কি অ্যানুয়াল ডিমান্ড বা অ্যানুয়াল কনজাম্পশন। সো অ্যানুয়াল ডিমান্ড কত, এখানে বছরে কতটুকু লাগবে 12 লাখ ইউনিট, তাহলে অ্যানুয়াল ডিমান্ড এর মান হচ্ছে 12 লাখ ইউনিট। এরপরে দেখো অর্ডারিং কস্ট পার অর্ডার 50 টাকা পার অর্ডার, তাহলে অর্ডারিং কস্ট ও এর মান হচ্ছে কত 50, এখানে দেওয়া আছে। তারপরে ক্যারিং কস্ট কি বলা আছে 10%, ক্যারিং কস্ট দেখো কি বলা ছিল 10% অফ কস্ট, কস্টের 10%, তাহলে কস্ট কত 3 টাকা, তাহলে 3 টাকার 10%, দেখো আমি এখানে করেছি যে ক্যারিং কস্ট পার ইউনিট এই যে 3 টাকার 10%, তাহলে 0.3, 0.3।
এবার আমি কি করব, সূত্র অনুযায়ী মান বসাবো। রুট ওভার বসাইলাম, 2 এর জায়গায় 2, এর জায়গায় দেখো 12 লাখ লিখেছি, ও এর জায়গায় 50, আর 10% করে কত আসছে 0.3, তাহলে নিচে 0.3 দিয়ে ভাগ, সরাসরি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেছি 20,000 ইউনিট। তাহলে আমার এক বছরে লাগে 12 লাখ ইউনিট, 12 লাখ ইউনিট কাঁচামাল লাগে। কিন্তু আমি যখন অর্ডার করব তখন কতটুকু করে অর্ডার করব, একবারে 20,000 ইউনিট করে অর্ডার করব। এখন তোমার বলতে পারো যে ভাইয়া 20,000 ইউনিট করে যদি অর্ডার করি তাহলে সেক্ষেত্রে তো অনেক কয়বার অর্ডার করা লাগে এক বছরে, তাহলে প্রতিবার তো পরিবহন খরচ মেলা টাকা চলে যাবে। কিন্তু তোমাকে দেখতে হবে যদি পণ্যটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আরো বেশি বড় ক্ষতি না। এই জন্য ইওকিউ এর সূত্র করে আমরা বের করব যে আমার কতটুকু করে পণ্য অর্ডার করলে খরচটা সর্বনিম্ন হয়। এই ছিল আমাদের প্রবলেম 1। এখন একটু দেখে নাও, দেখে বলো যে অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলো, যদি এই অঙ্কটায় কোনো কোশ্চেন থাকে বা সূত্রে কোনো কোশ্চেন থাকে। জি না ভাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা প্রবলেম 2 তে চলে যাব। তো প্রথমে আমি 2 মিনিট সময় দিব প্রবলেম 2টা পড়ার জন্য। তো সবাই একটু প্রবলেম 2 অঙ্কটা পড়ো, আর বলতে হবে কোন সূত্র দিয়ে করতে হবে। প্রথম সূত্র ভাই, ফার্স্ট সূত্র। প্রথম সূত্রটা। অনেকেই বলেছে প্রথম সূত্রটা, সবাই কি একমত? ফার্স্ট সূত্র। বৃষ্টি কি শুনতে পাচ্ছ আমাকে? বৃষ্টি আনমিউট করো। ভাইয়া আমি? হ্যাঁ তুমি। হ্যাঁ ভাইয়া, পারছি শুনতে। কোন সূত্র হবে বলো, এটা কোন সূত্র? ভাইয়া ফার্স্ট এরটা। কেন ফার্স্ট এরটা? ভাইয়া এখানে তো এর মান আছে, ও আছে আর সি আছে, সো অ্যানুয়াল ডিমান্ড আছে, অর্ডারিং কস্ট আছে, আর অর্ডার কোয়ান্টিটি আছে। সির মান কই এখানে? কস্ট পার ইউনিট। হ্যাঁ, সির মানটা কই? অঙ্কে কি দেওয়া আছে সির মান? 50 ইউনিট। 50? 50 কি সির মান? ইশিকা শুনতে পাচ্ছ? বলো তো ভাই এটা অঙ্কে তো কি আমরা সি এর বের মান আছে? করবো ভাই, সি এর নাম মান বের করবো না ভাই? কেন সি? হ্যাঁ, সি এর মান বের করব, সি এর মান কিন্তু দেওয়া নাই এখানে। এখানে কি বলেছে যে ক্যারিং কস্টটা বের করতে হবে, তো ক্যারিং কস্ট, হ্যাঁ ভেরি গুড, ইও কিউ দেওয়া আছে, এই যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইও কিউ এর মানটাই দেওয়া আছে এখানে। এখানে কিন্তু ইও কিউ বের করতে বলে নাই, ইও কিউ এর মানটা দেওয়া আছে, আর বের করতে হবে কি ক্যারিং কস্ট, মানে ক্যারিং সি এর মান কস্ট। বের করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমরা ওই সূত্র দিয়েই করব, কিন্তু ইও কিউ এর মান বের করব না, আমরা এখানে সি এর মান বের করব, ওই সেম সূত্র দিয়ে করব। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি এখানে কি কি দেওয়া আছে। প্রথমে বলা আছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ ইও কিউ হচ্ছে 4,000 ইউনিট, অর্থাৎ আমার ইও কিউ এর মান 4,000 ইউনিট দেওয়া আছে। এরপরে অ্যানুয়াল ডিমান্ড মানে এ এর মান দেওয়া আছে 64,000 ইউনিট, অ্যানুয়াল ডিমান্ড মানে এক বছরে লাগে। এরপর দেওয়া আছে অর্ডারিং কস্ট, প্রতি অর্ডারে খরচ হবে 50 টাকা করে, আমার বের করতে হবে পার ইউনিট ক্যারিং কস্টটা কত টাকা। তো আমি তাহলে দেখো কি করেছি, ওই সেম সূত্র দিয়ে ইউজ করেছি। কেন? কারণ এই সূত্র দিয়েই মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো উইনো দিয়ে আমরা ফার্স্টে সূত্র করেছি ইও কিউ এর সূত্র আমরা জানি যে √2AO ডিভাইডেড সি। এবার দেখো অঙ্কে এখানে ইও কিউ এর মান দেওয়া ছিল 4,000, আমি ডান পাশে সব লিখে নিয়েছি হেয়ার দিয়ে, ইও কিউ হচ্ছে 4,000, এ এর মান দেওয়া আছে 64,000, ও এর মান দেওয়া আছে অর্ডারিং কস্ট 50 টাকা, আর ক্যারিং কস্টটা এখানে দেওয়া নেই, ক্যারিং কস্টটা বের করতে হবে। আচ্ছা, এবার দেখো ইও কিউ এর নিচে আমি 4,000 লিখেছি, ইও কিউ এর নিচে আমি কি করেছি 4,000, রুট ওভার দিয়েছি 2 এর জায়গায় 2 এর মান, এর মান লিখেছি 64,000, ও এর মান হচ্ছে 50 টাকা, আর সি এর মান দেওয়া নেই, নিচে সি সরাসরি সি লিখেছি যেহেতু মানটা দেওয়া নেই। দেন আমি উপরে সব গুণ করে আমার দেখো কত হয়েছে 64 লাখ। ঠিক আছে, 64 লাখ হয়েছে আমার। এবার আমি কি করব, এবার যে কাজটা করতে হবে সেটা হলো এই যে ডান পাশে যে রুট ওভার আছে, সমান চিহ্ন ডান পাশে যে রুট ওভারটা আছে, এই রুট ওভারটা আমি যদি সমান চিহ্নর বাম পাশে নিয়ে যাই, সমান চিহ্ন বাম পাশে নিয়ে যায়, অথবা বাম পাশে নিতে হবে না, এখানে অন্যভাবেও করা যায়।
তুমি এখানে সমান চিহ্ন ডান পাশে একটা বর্গ করবা, স্কোয়ার করবা, সমান চিহ্নর বাম পাশে 4000-কে একটা স্কোয়ার করবা, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করে দুই পাশে বর্গ করবা। ঠিক আছে, যদি বর্গ করি তাহলে 4000-কে বর্গ করলে কত হয় দেখো, 1,60,00,000 হয়। আর এখানে যদি বর্গ করি তাহলে স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে রুটটা উঠে যায়, স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে রুটটা উঠে যায়, তাহলে এখানে যা ছিল তাই হবে, শুধু রুটটা উঠে যাবে। আর এখানে কত হবে, 1,60,00,000। এবার আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, সিটা আমি সমান চিহ্নর বাম পাশে নিয়ে আসলাম আর 1,60,000 এখানে ভাগ করলাম, অর্থাৎ জায়গা পরিবর্তন। বা এখানে তুমি বলতে পারো যে বজ্র গুণন বা আড়াআড়ি গুণ করলেও হবে। এভাবে আমরা ভাগ করে সি এর মানটা বের করলাম 0.4। তাহলে একটু ক্যালকুলেশনটা দেখো তো বুঝতে পারো কিনা। হ্যাঁ ভাই বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? মিতুল, না ভাইয়া। মিতুল কি শুনতে পাচ্ছ? অঙ্ক কি বোঝা গেছে? নাবিলা, অঙ্ক বোঝা গেছে? ভাইয়া বুঝা গেছে। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, ভেরি গুড। প্রীতি আছো? প্রীতি, অঙ্ক বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে প্রবলেম 1 এবং প্রবলেম 2 আমরা বুঝতে পারলাম। এবার আমরা প্রবলেম 3 তে চলে যাব। সো প্রবলেম 3টা সবাই একটু পড়ো। এখানে কি করতে হবে আমাকে বলতে হবে। ভাইয়া এখানে ওর মান বের করতে হবে। ওর মান বের করতে হবে, অর্ডার কস্ট পার অর্ডার এটা বের করতে হবে। সানজিদা কবির, কি বের করতে হবে বলো তো? ভাইয়া অর্ডার কস্ট বের করতে হবে। অর্ডার কস্ট বের করতে গেলে আমরা কোন সূত্র ইউজ করব? 1 নাম্বার সূত্র ইও কিউ। ইউকিউ এর 1 নাম্বার সূত্রটা একটু বলো তো কি ছিল? √2AO ডিভাইডেড বাই সি। ভেরি গুড। ওকে, তাহলে আমরা এখানে দেখো, খেয়াল করো যারা যারা বুঝতে পারোনি, ফ্রম দ্য ফলোইং ডাটা এখানে বলেছে ডিটারমাইন দ্য অর্ডারিং কস্ট পার অর্ডার। অর্ডারিং কস্ট পার অর্ডার তার মানে ও এর মানটা বের করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে দেখো, অ্যানুয়াল কনজাম্পশন দেওয়া আছে 8,000 ইউনিট, অ্যানুয়াল কনজাম্পশন মানে এ এর মান দেওয়া আছে। পার ইউনিট ক্যারিং কস্ট মানে সি এর মান দেওয়া আছে। ইও কিউ দেওয়া আছে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তাহলে আমাকে বলেছে বের করতে হবে কি অর্ডারিং কস্ট পার অর্ডার। তাহলে অর্ডারিং কস্ট মানে ও এর মান, তাহলে আমরা ওই সেম সূত্র দিয়ে করব, যেহেতু বাকি মান সবগুলো ওই সূত্রের মান দেওয়া আছে। তাহলে আমরা ইও কিউ এর সূত্রটা লিখলাম, লিখে ডান পাশে সব মানগুলো যেগুলো দেওয়া আছে লিখলাম। ইও কিউ হচ্ছে 800, এর মান দেওয়া আছে 8,000, সি এর মানটা দেওয়া আছে আমাদের এখানে 0.50, আর অর্ডারিং কস্ট দেওয়া আছে পার অর্ডার, এটা বের করতে হবে, এটা দেওয়া নাই। তো আমরা দেখো সূত্র করেছি √2AO ডিভাইডেড সি, ইও কিউ এর জায়গায় 800 লিখেছি, তারপরে এই পাশে দেখো সব মানগুলো লিখেছি, কিন্তু ও এর মান লিখিনি, ও এর জায়গায় ও লিখেছি, এটা কিন্তু 0 না, হ্যাঁ এটা কিন্তু ও, সূত্রের ও। ঠিক আছে, তো তারপরে দেখো এই পাশে 800 লিখেছি, এবার এই পাশে দেখো 8,000-কে 2 দিয়ে গুণ করে 16,000 ইন্টু ও, নিচে ডিভাইডেড 0.50। এবার একই রকম ভাবে দুই পাশে আমি বর্গ করব, আমি বাম পাশেও বর্গ করব, ডান পাশেও বর্গ করব। আমি যদি সমান চিহ্ন ডান পাশে বর্গ করি তাহলে রুট উঠে যাবে, স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে উঠে যায়। আর সমান চিহ্ন বাম পাশে 800-কে বর্গ করো তাহলে 6,40,000 হবে। দেন আমরা যদি এটা ভাগ করি, ভাগ করলে হয়, আচ্ছা ভাগ না, এই যে 0.50 আছে, 0.50-কে আমরা যদি সমান চিহ্ন বাম পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে এসে যদি গুণ করি 6,40,000-কে, তাহলে গুণ করলে দেখো 3,20,000 হয়েছে। এই 0.50-কে যদি আমরা গুণ করি 6,40,000 দিয়ে, তাহলে 3,20,000 টাকা হয়, হ্যাঁ 3,20,000 ইউনিট হয়। তাহলে এবার সমান চিহ্ন ডান পাশে কি থাকলো, তাহলে 16,000 ইন্টু ও। এবার আমি যদি 16,000-কে এর নিচে নিয়ে এসে ভাগ করে দেই, তাহলে সেক্ষেত্রে কত হবে দেখো ও এর মান। আচ্ছা এখানে মনে হচ্ছে একটু ভুল আছে, এখানে মনে হয় হ্যাঁ ক্যালকুলেশনটা ভাইয়া ওই 16,000 উপরে যাবে, 3,20,000 নিচে আসবে। হ্যাঁ 16,000 ওই উপরে যাবে
না না 3 না, লক্ষ ঠিকই 20 আছে। হাজার নিচে যায়। 3,20,000 উপরেই থাকবে, 16,000টা নিচে যাবে, নিচে গিয়ে ভাগ হবে। 16,000টা নিচে হবে। হুম, হ্যাঁ 16,000 নিচে হবে, অর্থাৎ এখানে 0.50 দিছে, এখানে 50 হবে না, হ্যাঁ এখানে 16,000 হবে। এখানে এই যে এই ডান পাশে 16,000, এই নিচে চলে যাবে। তাহলে 0.05। 3,20,000কে 16,000 দিয়ে ভাগ করলে 20 আসে, তাহলে ও এর মান হচ্ছে 20। ঠিক আছে, আমি এটা ক্যালকুলেশন এখানে কারেকশন করা যাচ্ছে না, তোমরা এটা কারেকশনটা করে নিবা। ঠিক আছে, এখানে এডিট। হ্যাঁ ভাইয়া 20 হয়। আচ্ছা আমি এডিট করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ এবার মনে হয় ঠিক আছে। ভাইয়া তাহলে অ্যান্সার কি 20 ইউনিট হবে? হ্যাঁ অ্যান্সার 20 না, 20 ইউনিট না তো, 20 টাকা হবে, টাকা হবে না? কারণ কস্ট বের হ্যাঁ। করতেছি না, অর্ডারিং কস্ট টাকা হবে। দেখো কোনটার মান কি হয় আমি আরেকবার একটু বলে দিচ্ছি। যদি এর মান বের করতে হয়, এর মান কি টাকা হবে? এর মান না, কিসে বের হবে? টাকা। ইউনিট কোয়ান্টিটি ইউনিটে ইউনিটে বের হবে, ভেরি গুড, ইউনিটে। যদি ইও কিউ বের করতে বলে তাহলে কি টাকায় বের হবে? ইউনিটে। ইউনিটে বের হবে। ইও কিউ বের করতে বলে ইউনিটে, তাহলে টাকায় কোনটা বের হবে? এই যে ক্যারিং কস্ট, এটা ক্যারিং টাকায় বের কস্ট আর হবে। অর্ডারিং কস্ট। হ্যাঁ অর্ডারিং কস্ট, এটাও টাকায় বের হবে, ভেরি গুড, এই দুটো টাকায় বের হবে। ঠিক আছে, এখন এই 3 নাম্বার পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝেছে 3 পর্যন্ত? জি জি ভাই বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা, একটা অঙ্ক আমি হোমওয়ার্ক দিব, এই 4 নাম্বার অঙ্কটা। 4 নম্বর অঙ্কটায় দেখো ইও কিউ বের করতে বলেছে, 4 বি ইও কিউ, এটা তুমি বের করতে পারবা। এই নম্বরে বলেছে রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট আমি শিখাইনি, কিন্তু আমি উপরের সূত্রগুলোর স্ক্রিনশট দিয়ে দিব গ্রুপে। তুমি উপরের সূত্রগুলো দেখে, রিঅর্ডার পয়েন্টের একটা সূত্র দেওয়া আছে, সেই সূত্রটা দেখে জাস্ট মানগুলা বসাই দিলে রিঅর্ডার পয়েন্ট বের হয়ে যাবে। তো এই 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, এটা ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে, এটা বাসায় করতে হবে। হোমওয়ার্কটা করার পরে আমি গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিব, এই যা যা করাইলাম এগুলোর স্ক্রিনশট দিব, এই স্ক্রিনশটের কমেন্টসে তোমাকে হোমওয়ার্কটা করে জমা দিতে হবে। এবং হোমওয়ার্ক জমা দেওয়ার সময় তুমি যখন ছবিটা ওখানে পোস্ট করবা কমেন্টসে, তখন তোমার নাম আর রোল নাম্বারটা দিয়ে দিবা, নাম এবং রোল নাম্বারটা অবশ্যই দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে এটা কে জমা দিয়েছে, কার হোমওয়ার্ক। নাম এবং রোল ভাই নাম্বারটা। আপনাকে ইনবক্স করব? ইনবক্স না, ভাই আমি আপনাকে ইনবক্স আমাদের করব নাকি গ্রুপে? গ্রুপে আমি পোস্ট করব, ওই পোস্টের কমেন্টসে দিবা, আমাকে ইনবক্স করতে হবে না, ঠিক আছে, কমেন্টসে দিবা। তাহলে ভুল হলে অন্যরাও কারেকশন করে দিতে পারবে বা আমি কারেকশন করে দিতে পারবো, ঠিক আছে, ওখানে সঠিক উত্তরটা পাবা। ঠিক আছে, এই জন্য গ্রুপে দিবা সবসময়, বুঝতে পেরেছো? ওকে ভাই। আর ওকে। যারা নতুন জয়েন করেছো, এখানে অনেকে আছো যারা কোর্সের ব্যাচের স্টুডেন্ট। সো কোর্সের ব্যাচে যারা ভর্তি হয়েছো তাদের জন্য কোর্সের আলাদা ক্লাস হবে, তবে তোমরা মান্থলি পেমেন্টের এই ব্যাচেও তোমরা ক্লাস করবা, মান্থলি ব্যাচেও তোমরা শিখবা এবং কোর্সের ব্যাচেও শিখবা। আর যারা মান্থলি পেমেন্ট নতুন জয়েন করেছো তাদের জন্য বলছি যে তোমাদের জন্য বেশ লম্বা সময় অপেক্ষা করতে হবে, কারণ তোমরা মাত্র ভর্তি হয়েছো। তোমরা একটু, আর এখনকার পড়াগুলো যদি নিয়মিত না পড়ো, তোমরা জানো যে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি খুলে দিয়েছে অলরেডি। হ্যাঁ ড্যাফোডিল ইউনিভার্সিটি দেখলাম অনেক ছবি সুন্দর করে পোস্ট করেছে ওরা, যে কিভাবে স্টুডেন্টদের ঢোকাবে, মানে 3 ফুট দূরত্ব রেখে রেখে, মাস্ক পরে পরে, হ্যাঁ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, আবার পরীক্ষা নিবে, এক বেঞ্চ পর পর বসাবে। ঠিক আছে, ভাই আমাদের 7 কলেজে ভাইয়া এক্সাম একটা কত, কোশ্চেন ছিল। মেবি কত তারিখ হতে পারে? হ্যালো। দাঁড়াও আমি কোশ্চেন নিচ্ছি, আমি আগে একটু বলে নেই। তো ওদের দেখলাম এইটা না এইভাবে। ভাইয়া, কোচিং এর ব্যাপারে বলতেছিলাম যে ওই গ্রুপে একটা পোস্ট দেখলাম যে শনিবার থেকে যদি কেউ চায় গিয়ে কোচিং এ গিয়েও ক্লাস করতে পারবে, এটা সম্পর্কে একটু শুনতে চাচ্ছি, যে অনলাইনেও শনিবার, করতে পারবে আবার কোচিং এ গিয়েও কোচিং। হ্যাঁ একটা হ্যাঁ পোস্ট দেখলাম গ্রুপে। শনিবার থেকে কোচিং এ আমাদের ব্যাচ শুরু হবে। হ্যাঁ, তো আমরা তার আগে একটু কনফার্মেশন নিয়ে নিব শুক্রবারের মধ্যে স্টুডেন্ট থেকে, যে কারা কারা কোচিং এসে ক্লাস করতে চায়, তো তাদের ভাই থেকে আমি কনফার্মেশন। কোর্সের স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, তো তারা কনফার্মেশন দিলে আমরা কোচিং এ ক্লাস নিব শনিবার থেকে। ঠিক আছে, তো এটা শুক্রবারে একটা শনিবার পোস্ট থেকে। দিব। হ্যাঁ আমরা এখন আপাতত লিস্ট করতেছি কারা কারা কোচিং এসে ক্লাস করতে চায়, তো যারা যারা করতে চায় তারা তারা এসে করতে পারবে, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এই ঠিক আর কি। আছে। আচ্ছা, আর তোমাদের পরীক্ষার বিষয়টা বলি, যে তোমাদের তো এখনো ক্যাম্পাস খোলে নাই, মাত্র বেসরকারি দিয়ে শুরু হয়েছে খোলা।
এরপরে প্রাইমারি হ্যাঁ ভাইয়া। প্রাইমারি স্কুলগুলো খোলার চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে। তো এই যখন একটা দুইটা খোলা শুরু করবে এরপর তোমাদের খুলে দিবে। আর তোমাদের খুলে দিয়ে অনেকগুলো পরীক্ষা পেন্ডিং আছে তোমাদের 7 কলেজে, একেবারে ফাইনাল ইয়ার থেকে শুরু করে অনেকগুলো ইয়ারের পরীক্ষা পেন্ডিং আছে। এখন জানো কিনা যে থার্ড ইয়ারের দুইটা ব্যাচ, একটা ওল্ড থার্ড ইয়ার, একটা নিউ থার্ড ইয়ারের দুইটা, এবং দুইটারই পরীক্ষা মনে করো হওয়ার কথা। তো এই জন্য এখন শুধু মানে গণহারে শুধু পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করবে, আর দ্রুত শিডিউল দিয়ে হয়তো মাঝখানে ছুটিও কম দিতে পারে, তো দ্রুত পরীক্ষা ভাইয়া নিতে চাবে। খুললে তো মনে হয় সিনিয়রদের পরীক্ষা আগে হবে, আমাদের পরীক্ষা তো মনে হয় পরে হবে। পরীক্ষা নেওয়ার ব্যাপারে যেটা করবে, মনে করো যে শনিবারে একটা ইয়ারের পরীক্ষা দিল, রবিবারে অন্য ইয়ারের পরীক্ষা, ঠিক আছে, এরকম। কারণ পরীক্ষার মধ্যে যে গ্যাপ থাকে না, তো ধরো দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার একসাথে চললো, সেকেন্ড ইয়ার ফোর্থ ইয়ার একসাথে চললো, এরকম একসাথে পরীক্ষা হয় যখন এরকম আর সিলেবাস কি। ছোট করবে নাকি, শর্ট করবে নাকি না না, সিলেবাস? সিলেবাস শর্ট করবে না, কারণ অনলাইনে ক্লাস হয়েছে না কলেজে, এই জন্য সিলেবাস শর্ট করবে না, ওই পুরো সিলেবাসে পরীক্ষা নিবে, কোনো কিছু শর্ট করবে না, এবং আগের মতোই। আর অনলাইনে ইন কোর্স পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছে। এই যে ইডেন কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মনে হয় অলরেডি শুরু হয়ে গেছে ইন কোর্স পরীক্ষা অনলাইনে, হ্যাঁ। তো আবার অনেকগুলো ডিপার্টমেন্টে শুরু হয়েছে, মার্কেটিং ডিপার্টমেন্টে শুরু হয়েছে। তো তোমরা একটু সিরিয়াস থাকো যে ইন কোর্স পরীক্ষাগুলো এখন ভাইয়া যেটা অনলাইনে তো তেমন ভাইয়া কিছুই আমাদের করায় নাই ডিপার্টমেন্টে তো আমাদের। নাই কোনো কিছু, আমাদের শুধু তোমাদের নেয় নাই, অনলাইনে কিন্তু লাইভে ম্যাম একটা ক্লাস করাইছে। হ্যাঁ ম্যানেজমেন্ট তাহলে আর মার্কেটিং সিলেবাস কেন কমাবে না? সিলেবাস কমাবে না এই জন্য যে সিলেবাস যারা কমাবে তারা তো জানে না তোমাদের কতটুকু পড়ানো হয়েছে। সিলেবাস যারা কমাবে তারা জানে যে তোমাদের অনলাইনে ক্লাস হয়েছে এবং তোমরা সবাই ক্লাস করেছো, ম্যামরা অনেক বেশি বেশি ক্লাস করাইছে, তারা এই জিনিসটা জানে, এই জন্য সিলেবাস কমাবে না। তাদের কাছে কি স্টুডেন্টরা আবেদন করেছে যে আমাদের সিলেবাস শেষ হয় নাই? এটা কি বলছে? বলে নাই। তো তারা কেন সিলেবাস কমাবে? তো এই জন্য যারা সিলেবাস কমায় তারা তো আর ক্লাস নেয় না, তারা বড় লেভেলের টিচার, তারা বড় লেভেল, তারা হচ্ছে শুধুমাত্র এই মানে অ্যারেঞ্জমেন্ট বিষয়গুলো করবে, ঠিক আছে। তো এই জন্য সিলেবাস কমাবে না, ওই সিলেবাসেই পরীক্ষা দিতে হবে। এবং ক্লাস কলেজ চলাকালীন সময়ে হয়েছে যতটুকু বা অনলাইনে যতটুকু হয়েছে এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, বাকিটা তোমাকে বাসায় পড়ে নিতে হবে। অনেকদিন ছুটি পেয়েছো, বাসায় পড়ে নিতে হবে এগুলো, ঠিক আছে। তো এগুলোর জন্য কোনো আবেদন, এবং পরীক্ষা যেহেতু দেরি করে হচ্ছে, তো তুমি এগুলা সম্পর্কে কোনো আবেদনও করতে পারবা না বা কোনো আন্দোলনও করতে পারবা না যে কেন পুরো সিলেবাস, এগুলো কিছুই বলতে পারবা না। তো এই জন্য তোমার প্রিপারেশন। ভাইয়া আপনার মোটামুটি ধারণা মতে কবে এক্সাম হইতে পারে আমাদের? আমার ধারণা মতে আহ তোমার হচ্ছে এই যে নভেম্বরে বেসরকারি ভার্সিটি খুলে দিয়েছে, তো ডিসেম্বরে 7 কলেজ খুলে দেওয়ার সম্ভাবনা আছে। যদি ডিসেম্বরে খোলে তাহলে মোটামুটি 1 মাস তো সময় পাবাই, 1 থেকে 1.5 মাস সময় পাবা এই রুটিন টুটিন বিভিন্ন মানে আনুষ্ঠানিকতা ফিল আপ করতে 1 থেকে 1.5 মাস সময় পাবা। তারপরে হয়তোবা তোমাদের পরীক্ষার একটা রুটিন দিয়ে দিতে পারে, ঠিক আছে। এবং ভাইয়া এর পরীক্ষা মধ্যে কি সব মেবি কমপ্লিট হবে মার্চে হতে সিলেবাস পারে না? এই 2 মাসের না না, মধ্যে? মার্চ 2-3 মার্চ মাস? মাস আমরা এটা ধরতে পারবো না ভাইয়া, মার্চ মাস ধরতে পারবো না। কারণ হচ্ছে এর আগে আমরা দেখছিলাম যে 7 কলেজ যে ডেট দিয়েছিল হুট করে সেই ডেটেই পরীক্ষা শুরু। আমরা সবাই ভেবেছিলাম হয়তো 1 মাস পিছাবে, কিন্তু হুট করে ওই ডেটেই পরীক্ষা শুরু করে দিয়েছিল, ঠিক আছে। তো এই জন্য আমরা আসলে ওইটাই। হ্যাঁ আবার বলো। জানুয়ারি ফেব্রুয়ারিতে কি হইতে পারে ভাই আমাদের এক্সাম? এখন যদি ডিসেম্বরে খোলে তাহলে হয়তো বা জানুয়ারি শেষে অথবা ফেব্রুয়ারি শুরুতে হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এখন তুমি তো বেশি সময় টার্গেট করবা না, তুমি টার্গেট করবা যে জানুয়ারিতে এই পরীক্ষা হতে পারে, আমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। তুমি বেশি সময়টা কেন ধরবা? তো তোমাকে কম সময়টা ধরে প্রিপারেশনটা নিতে হবে, সেইভাবে পড়াশোনা করো এখন থেকে, ঠিক আছে। যা ফাঁকি দিয়েছো এখন থেকে সিরিয়াস হও, আর হোমওয়ার্ক গুলো রেগুলার করবা, ঠিক আছে। আর তোমরা যারা নতুন ভর্তি হয়েছো তারা যদি কেউ মনে করো যে আমি একটু দ্রুত শেষ করতে চাই, তাহলে কোর্সের ব্যাচে ভর্তি হতে পারো, অথবা আমাদের প্রিভিয়াস মান্থগুলোতে যে ক্লাসগুলো হয়েছে, প্রতি মাসে আমাদের মিনিমাম ধরো 25টার উপরে ক্লাস নেওয়া হয়েছে। তো তোমরা যদি চাও ওই প্রিভিয়াস গ্রুপে অ্যাড হতে পারবা, তবে সেটা অবশ্যই পেমেন্ট করে দেন ওই গ্রুপগুলোতে অ্যাড হয়ে ভিডিও আকারে তুমি ক্লাসগুলো করে নিতে পারবা, ঠিক আছে। আর যারা পুরনো স্টুডেন্ট তাদের প্রায় সিলেবাস শেষের দিকে, তোমরা একটু পড়াশোনাটা গুছিয়ে নাও, আমরা কিন্তু কিছুদিন পর থেকে পরীক্ষা নেওয়া শুরু করব পুরনোদের জন্য, যারা আগে থেকে পড়ে সিলেবাস শেষ ওকে হয়েছে ভাই, এটাই ভালো হবে পরীক্ষা ভাই, নেওয়া শুরু করবো, ঠিক আছে। এটাই কারণ ভালো হবে তোমাদের সব দিক এক্সামে। থেকেই প্রিপারেশন নিতে হবে, অনলাইনে কিভাবে পরীক্ষা দিতে হয়, ঠিক আছে, সেভাবে সেটাও তোমাকে প্রিপারেশন নিতে হবে। তো সব দিক থেকে এখন তুমি দেখবা এখন থেকে 5 বছর পরে পড়াশোনার মান পুরোটা অনলাইন বেসড হয়ে যাবে, ম্যাক্সিমাম অনলাইন বেসড, ঠিক আছে। আগে কোনটা ছিল জানো? এই যে কোন দেখে দেখে এক্সাম দিব ভাই। ক্যামব্রিয়ান কলেজ কিন্তু আগে থেকে 100% অনলাইন বেসড ছিল। যারা ভর্তি হয় ক্যামব্রিয়ানে তোমরা জানো মনে হয় যে ভর্তি হলে একটা করে ল্যাপটপ দেয় সবাইকে, ক্যামব্রিয়ান কলেজ। সো
এখন সেই জিনিসটা তোমাদেরও হয়ে যাচ্ছে বাইরের দেশের মতো করে, ঠিক আছে? এখন দেশে বসেই তুমি চাইলে বাইরের দেশের কোর্স করে নিতে পারো, যে কোনো কোর্স। ভাইয়া ভাইয়া বিবিএ ভীষণে কি দিবে ভাইয়া? বিবিএ ভিশনে কি দিবে? আমরা তো অনলাইন এবং অফলাইন দুইটাই চালু করতেছি, শনিবার থেকে হয়তো আমাদের অফলাইন শুরু হবে। তো আমি অনলাইনে প্রেফার করি। অফলাইনে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে অফলাইনে তো আর অনলাইনের মতো পেমেন্ট না, অফলাইনে পেমেন্ট একটু বেশি হয়। কারণ হচ্ছে অফলাইনে আমাদের রুম ভাড়া দিতে হবে, শীট ফি আছে, টিচার পেমেন্ট আছে, অনেক কিছু আছে। তো যার কারণে অফলাইনে একটু পেমেন্টটা বেশি হয়। এই জন্য আমি সাপোর্ট করি অনলাইনে করো, আর খুবই যদি প্রবলেম হয় অনলাইনে সেক্ষেত্রে অফলাইনে করবা তোমরা, ঠিক আছে? আর অনলাইনে ভালো ভাইয়া, অনলাইনে বেটার বেশি। আর একটা জিনিস না, অনলাইনে অনেকে অ্যাডজাস্ট করতে পারে না, নতুন জিনিসটা আসতেছে তো যার কারণে অনেকে অ্যাডজাস্ট করতে পারে না। তবে মানে লাস্ট কথা যেটা বলতে যাচ্ছি যে পড়াশোনার আসলে কোনো বিকল্প নাই, তোমার পড়াশোনা তোমাকেই পড়তে হবে, ঠিক আছে? তোমার বান্ধবী যদি সমবেদনাও জানাই যে ঠিক আছে তুইও পড়িসনি আমিও পড়িনি, বিষয়টা আসলে মানে পজিটিভ কিছু হলো না এটার মধ্যে। তোমার পড়া আলটিমেটলি ফাইনাল পরীক্ষার আগে তোমাকেই পড়তে হবে। তো এখন থেকে যতটুকু আগিয়ে নেওয়া যায় এটা তোমার জন্যই বেটার। এই জন্য পড়াশোনা ভালো করে শুরু করে দাও। থিওরি সাবজেক্টের সাজেশন আমরা কয়েকটা গ্রুপে দিয়েছি, যারা নতুন তারা পাওনি তাদেরকেও দিয়ে দিব। সো আর বাকি যেগুলো দেওয়া হয়নি সেগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যে কয়টা দেওয়া হয়েছে পড়া শুরু করে দাও, মিস করো না, ঠিক আছে? ভাইয়া কারণ আজকের ক্লাসে স্ক্রিনশটটা কোন সময় দিবেন ভাই? স্ক্রিনশটটা আজকের কোন সময় দিবেন? স্ক্রিনশটও একটু পরে দেবো, ভিডিও হয়তো বা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে স্ক্রিনশট ভিডিও সব দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? যারা মিস করেছে তারা দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে আমরা শেষ করে দিব। কারো কোনো কোশ্চেন, কোনো বিষয়ে জানার ইচ্ছা? ভাইয়া বলো। ভাইয়া একটু সূত্রটা একদম শুরুতে একটু জান। হ্যাঁ, সূত্রটা চলে গেছি, বলো সূত্রটা কি হয়েছে? একদম ফার্স্টে। একদম ফার্স্টে সূত্র বলো। হ্যাঁ যখন সূত্রটা লেখাইছেন তখন। হুম, হ্যাঁ বলো। ভাইয়া। ভাইয়া এখানে 2 নাম্বারটা লিখছেন ইএলএস, এই ইএলএস এর ফুল মিনিংটা কি? আচ্ছা, এটা আসলে লাগে না, এটা অন্যদের, এখানে ভুল করে লিখে দিছি, এটা দরকার নাই কোনো, এটা তোমার লাগবেই না, ঠিক আছে? তার মানে কি একটা সূত্রই? হ্যাঁ, এই যে ইও কিউ এর একটা এ নাম্বার আর একটা হচ্ছে বি নাম্বার, এই দুইটা সূত্র হচ্ছে ইও কিউ এর, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি ফার্স্টের দিকে জয়েন করতে পারি, লেট হয়ে গেছে। ইও কিউটা অঙ্কর মাধ্যমে বুঝছি, বাট বি নাম্বারটা বুঝি নাই। বি বি নাম্বারটার কোনো নাম্বার অঙ্ক, কিউ। বি নাম্বারের কোনো অঙ্ক করায়নি আপু, হ্যাঁ বি নাম্বারের কোনো অঙ্ক করায়নি। ও আর 1 ঘন্টার মধ্যে আমি গ্রুপে ভিডিওটা দিয়ে দিব, 1 ঘন্টার মধ্যে আবার তুমি ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? পুরো ক্লাসটা। আচ্ছা ভাইয়া। ওকে, তো ঠিক আছে, আজকের মতো আমরা এখানে শেষ করলাম। আর অ্যাকাউন্টিং সেকেন্ডের অ্যাকাউন্টিং ক্লাসটা আমি নিব এখন থেকে, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।